হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 3 বীজগাণিতিক রাশির 3.5-এর প্রথম ভিডিও। আজকে মূলত উদাহরণ করানো হবে। আচ্ছা দেখো, এখানে কিছু টাইপের ম্যাথ দেখানো হয়েছে, যে সময় ও কাজ বিষয়ক ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগে সলভ করছি। তোমাদের মনে আছে কিনা জানি না, আমাদের ক্লাস 2-3 থেকে আমরা এই টাইপের ঐকিক নিয়ম করছি, যে একটা কাজ 4 জন দিনমজুর করতে সময় লাগে 10 দিন। তাহলে যদি 10 জন দিনমজুর কাজ করে, তাহলে কত দিনে কাজটা সম্পন্ন করতে পারবে। তারপর আবার এই টাইপের ম্যাথ, যে ক, হ্যাঁ, ক একটি কাজ করতে পারে 10 দিনে, খ একটি কাজ করতে পারে 8 দিনে। তাহলে ক ও খ একত্রে যদি কাজটা করে, তাহলে কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আমরা করছি। আবার সময় ও দূরত্বের ম্যাথগুলোর মধ্যে আমাদের এই ক্লাসে আমরা এই অনুকূলে আর প্রতিকূলে, হ্যাঁ, স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে এই টাইপের কিছু ম্যাথ সলভ করব। মূলত এস সমান সমান ভিটি, এই সূত্রটা কিন্তু আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি চ্যাপ্টারে শিখছি। সমবেগের যে সূত্রটা, এই সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে, নল ও চৌবাচ্চার ম্যাথগুলো এরকম থাকবে যে একটা বা দুইটা অথবা তিনটে এরকম নল থাকবে, হ্যাঁ, যেখানে মনে করো দুইটা নলের মাধ্যমে পানি প্রবেশ করতেছে, এই চৌবাচ্চাটা ভরতেছে, আর একটা নলের মাধ্যমে পানি বের হয়ে যাইতেছে বা চৌবাচ্চাটা খালি হইতেছে। এই রিলেটেড ইনফরমেশন দেওয়া থাকবে। তারপর বলবে যে চৌবাচ্চাটি কত সময় পর সম্পূর্ণ ভরবে, অথবা বলবে যে কতটুকু পানি এখানে সর্বোচ্চ থাকতে পারে, মানে ওই তো আমাদের আয়তনটা বের করতে হবে, এই টাইপের ম্যাথ। তারপরে শতকরা, তো অনেক টাইপের ম্যাথ থাকে শতকরার, এগুলো আমরা করতে করতেই বুঝতে পারবো। পরবর্তী টাইপের ম্যাথ হলো লাভ ক্ষতির ম্যাথ। লাভ কখন হয় আর ক্ষতি কখন হয় আমরা জানি। আমরা যে কোনো একটা জিনিস কেনার পরে সেই জিনিসটা বিক্রি করি। এখন যত টাকায় আমরা কোনো একটা কিছু কিনি সেটাকে আমরা বলি ক্রয় মূল্য, আর যে টাকায় আমরা কোনো কিছু বিক্রি করি সেটাকে আমরা কি বলি, বিক্রয় মূল্য। তাহলে যখন লাভ কখন হবে, যখন আমি বেশি টাকায় বিক্রি করি, সেটাই হলো গিয়া লাভ হয়। তাহলে লাভের সূত্র কি, লাভ সমান সমান আমি লিখতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ। আর ক্ষতির সময় কি হয়, দেখ ক্ষতির সময় কিন্তু তুমি বিক্রয় মূল্য কম, তুমি কম টাকায় বিক্রি করো, বেশি টাকায় তুমি কিনে ফেলাইছো। তাহলে ক্ষতির সূত্র কি, ক্ষতি সমান সমান কিন্তু বলতেই পারো যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, আমি তো জানি যে সবসময় কি আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি। তাহলে লাভের সময় যেহেতু বিক্রয় মূল্য বড়, এই জন্য আগে বিক্রয় মূল্য পরে ক্রয় মূল্য। আর ক্ষতির সময় ক্রয় মূল্যর মানটা বেশি, এই জন্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এইটা মনে রাখলে আর ভুলবা না। ঠিক আছে, আর বিনিয়োগ মুনাফার মধ্যে ব্যাংকিং এর কিছু ম্যাথ আছে, যেমন আমরা ছোটবেলায় শিখছিলাম যে সব মুনাফা দুই রকমের হইতে পারে, একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। দুইটার বেসিক পার্থক্য তোমাদেরকে এত মনে আছে? সরল মুনাফা কি, তুমি যে আসলটা খাটাইছো, যত টাকা বিনিয়োগ করছো সেটা কিন্তু চেঞ্জ হইতেছে না। মনে করো তুমি ব্যাংকে 200 টাকা রাখছো ক্যাপিটাল, হ্যাঁ, বা আসল, আসল ওই 200 টাকাই তারা ধরছে, তারা 205 টাকা ধরবে না, বা আসল কিন্তু আসলের পরিমাণ বাড়ে না সহজ কথায়। ঠিক আছে, 5 বছর টাকা রাখো, 10 বছর টাকা রাখো, ডাজ নট ম্যাটার, তোমার আসলের অ্যামাউন্টটা ফিক্স থাকে। কিন্তু প্রতি বছর বছর ওই আসলের উপর তুমি কিন্তু একটা ইন্টারেস্ট বা মুনাফা অথবা সোজা বাংলায় সুদ পাও। ঠিক আছে, যেটা অবশ্যই হারাম, আমরা সুদ থেকে বিরত থাকবো। আচ্ছা, আর চক্রবৃদ্ধি মুনাফায় কি হয়, এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসলের পরিমাণটা চেঞ্জ হয়, হ্যাঁ, আসল বাড়ে, আসল ফিক্স না। আসল কেমনে বাড়ে, ধরো তুমি ব্যাংকে 100 টাকা রাখছো, হ্যাঁ, বুঝছো, 10% মুনাফার হার বলতে কি বুঝায় তোমাদের কি মনে আছে? মুনাফার হার মানে হইলো 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে যদি বলে যে অমুক ব্যাংকে আমারে 5% মুনাফার হার, মানে আর এর ভ্যালু হইলো গিয়া 5%, হ্যাঁ, অমুক ব্যাংকে মুনাফার হারের মান 5%, তার মানে ওই ব্যাংকে যদি তুমি 100 টাকা রাখো 1 বছরের জন্য, ওই ব্যাংকে 100 টাকা 1 বছর যদি রাখো, তাহলে 1 বছর পরে তুমি সেইখান থেকে আরো এক্সট্রা 5 টাকা মুনাফা পাবা। মানে তাইলে তোমার মোট সম্পদ কতখানি হবে, 100 টাকা তো তুমি রাখছোই, আর এক্সট্রা কিন্তু 5 টাকা পাবা, তাহলে 105 টাকা তুমি মোট পাবা। চক্রবৃদ্ধি মুনাফার, দেখো সরল মুনাফার ক্ষেত্রে এটা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়, কিন্তু পার্থক্য হলো সরল মুনাফায় তুমি 5 টাকা পাবা এক্সট্রা, কোনো ব্যাপার না, কিন্তু ওই 5 টাকা কিন্তু তোমার আসলের সঙ্গে অ্যাড হবে না, বা পরবর্তী বছর দ্বিতীয় বছর বা তৃতীয় বছর তোমার যে মুনাফাটা তুমি পাবা ওই 5 টাকা করেই তুমি পাবা, প্রত্যেক বছর তুমি 5 টাকাই পাবা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে খেলাটা একটু অন্য রকমের, একটু মজা, তাই না? আসলে তো মজা না, আসলে তো এগুলা সবই সাজা, মৃত্যুর পরে বুঝবা। কিন্তু
আপাতত দেখো কি হয় চক্রবৃদ্ধি মুনাফায়, তুমি মনে করো 5% এই মুনাফার হারে রাখলা ব্যাংকে, তাইলে তোমার ব্যাংক কিন্তু এই যে 100 টাকায় 5 টাকা তুমি এক্সট্রা পাইতেছো, তার মানে তোমার এখন মোট 105 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফায় হয় কি, তোমার এখন আসল হিসাবে দ্বিতীয় বছরে আর 100 টাকা কাউন্ট হবে না, তারা আসল হিসেবে ধরবে 105 টাকা। সরল মুনাফায় কিন্তু আসলের মান 100 টাকাই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আসলের অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে, বুঝছো? ধরো প্রথম বছরে আমি আসল যোগ মুনাফা যত টাকা পাইছি এইটাই হইলো আমার দ্বিতীয় বছরের আসল হিসেবে কাজ করবে। আবার এই যে মোট এই পুরা দ্বিতীয় বছরটা তো আমি টাকা পাইতে থাকবো, তাই না? দ্বিতীয় বছরেও টাকা জমতে আছে ব্যাংকের মধ্যে, তাই দ্বিতীয় বছরে আমার আসল যেটা ছিল সেইটার পাশাপাশি আমার দ্বিতীয় বছরে মোট যতখানি মুনাফা হইলো এই সব যোগ হইয়া আমার যতখানি মোট মুনাফা আসল হবে এইটাই হইলো আমার তৃতীয় বছরের আসল। আচ্ছা আমি বুঝতেছি যে জিনিসটা তোমরা শুনতেছো একটু কমপ্লিকেটেড লাগতেছে, বাট এই টাইপের ম্যাথ যখন আমরা করব ক্লিয়ার হবে। এটা কিন্তু মূলত ক্লাস 8-এর ম্যাথ, আমরা সবাই কইরে আসছি অলরেডি, এই জন্য আমি মুখে মুখে বললাম, বাট সামনে আমরা অঙ্ক করব। আচ্ছা দেখো প্রথম ম্যাথটা, উদাহরণ 34। উদাহরণ 34 একেবারে ইজি, করানোই আছে অলরেডি, যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোন এক সমিতির সদস্যরা, দেখো 45,000 টাকা আমার বাজেট লাগবে, হ্যাঁ আমরা পিকনিক করতেছি, আমাদের 45,000 টাকা লাগবে। তাহলে নর্মালি কি হয়, যে কোনো একটা প্রোগ্রাম করলে ধরো তোমাদের বাসায় ধর তোমরা 10 বন্ধু, তোমরা 10 বন্ধু মিললা বারবিকিউ করবা, ঠিক আছে? ছাদে ওই যে করে না বারবিকিউ পার্টি, ওই বারবিকিউ করবা 10 জন মিললা। তাহলে মোট যদি খরচ হয় 5,000 টাকা, তাহলে নিয়ম কি যে 10 জনই কিন্তু সমান সমান টাকা দেবে, তাই না? প্রত্যেকের 500 টাকা দেওয়ার কথা। কিন্তু আমাদের সবাই কিছু খয়রাতি মার্কা বন্ধু বান্ধব থাকে, এরা জীবনেও টাকা দেয় না, এরা মাগনাই খায় সবসময়, ঠিক আছে? তাহলে মনে করো এরকম এই 10 জনের মধ্যে 2 জন আছে খয়রাত্তা মার্কের বন্ধু, খয়রাত্তা মার্কা বন্ধু, এরা কি টাকা দেবে না, এরা মানে ধান্দাবাজ, ঠিক আছে? খাই এটা, আয় মামা কালকে দেখা হবে। তো এই 2 জন তো টাকা দিল না, এখন এই 2 জনের টাকা কিন্তু মাফ হইতেছে না। তোমার যে 5,000 টাকা, আগেও 5,000 টাকা আছে, এখনো 5,000 টাকাই আছে, কিন্তু নিয়ম ছিল 10 জনে টাকা দেবে, তাই 10 জন যদি 5,000 টাকা মানে ভাগ হইতো, তাহলে প্রত্যেকের ভাগে পড়তো 500 টাকা। কিন্তু 10 জন যদি না দেয়, তাহলে এই টাকাটা কিন্তু সাপোজ 2 জন দেয় নাই, ঠিক আছে? তাহলে কি 10 জনের মধ্যে 2 জন ফাক্কা, তাহলে দেশে কয়জন? 8 জন। তাহলে তুমি 5,000-কে 8 দিয়ে ভাগ করো, তাহলে যে অ্যামাউন্টটা আসে ওইটা প্রত্যেকের দেওয়া লাগবে। কত আসে দেখো তো, ভাগ কইরা 5,000 ভাগ 8। থ্যাংক ইউ ভেরি মাচ। 625 টাকা, কি বলো তুমি? 625 টাকা এইটা আসে। তাহলে এই যে প্রত্যেকের 125 টাকা এক্সট্রা লাগলো, ঠিক আছে? এটা এর জন্য দায়ীকে এই যে ওই 2টা বাটপার, এদেরকে পুলিশে দাও। আচ্ছা দেখো এই অঙ্কটা এরকমই নিয়ম ছিল যে প্রত্যেক সদস্য সমান চাঁদা দেবে, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানাইছে, মানে ওদের বাপের মানে সবকিছু, ওরা চাঁদা দেবে না। কত বড় সাহস! এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু 15 টাকা চাঁদা বাইরে গেছে। যেমন এখানে কিন্তু দেখো 500 থেকে 625 হয়ে গেছিল, মানে প্রত্যেকের এদিকে 125 টাকা চাঁদা বাইরে গেছিল, আর এইখানে অত বেশি না, 15 টাকা চাঁদা বাড়ছে। তাহলে ওই সমিতিতে আমার সদস্য সংখ্যা কতজন? তাহলে প্রথমেই যেহেতু চাইছে যে কতজন সদস্য ছিল, আমি ধরে নিছি অজানা রাশি, ধরি সমিতিতে সদস্য সংখ্যা এক্স জন, ঠিক আছে? এক্স জন। তাহলে এখন দেখো আমার মোট বাজেট কত টাকা লাগবে, 45,000 টাকা। তাহলে এক্স জন দেবে 45,000 টাকা, তাহলে একজনের কত টাকা দেওয়া লাগবে? একজন দেবে 45,000 ডিভাইডেড বাই এক্স টাকা। এই লাইনটা লিখতে পারবা পরীক্ষার হলে? এটা হলো জন প্রতি চাঁদা, এটা হওয়ার কথা ছিল 45,000 ডিভাইডেড বাই এক্স টাকা, কিন্তু আমার কিন্তু জন প্রতি চাঁদা আর সেরকম থাকবে না, ওই যে 15 টাকা বাইরে গেছে। আচ্ছা শোনো, খেয়াল কর, আমি অন্য কালিতে একটু দেখাই তোমাদেরকে। লাইনটা অনেকটা এমন যে এক্স জন চাঁদা দেবে 45,000 টাকা, দেওয়ার কথা ছিল আর কি। অতএব একজন দেবে 45,000 ডিভাইডেড বাই এক্স টাকা, এইটা হলো জন প্রতি চাঁদা, মানে প্রতি জনের এই টাকাটা চাঁদা দেওয়ার কথা ছিল, কিন্তু তা তো হয় নাই। হয় নাই কেন? কারণ সবাই চাঁদা দেয় নাই। এক্স জন যদি চাঁদা দিত তাহলে এরকম হইতো, কিন্তু বলছে কি যে 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানাইছে, তাহলে এই 5 জন তো চাঁদা দেয় না, তাইলে মোট সদস্য এক্স জন, এক্স জনের মধ্যে আবার 5 জন চাঁদা দেয় নাই, তাহলে চাঁদা দিছে কতজন বলো তো? এই যে এক্স মাইনাস 5 জন, তাহলে এক্স মাইনাস 5 জন চাঁদা দিছে 45,000 টাকা। অতএব একজন কত টাকা চাঁদা দিছে, বা জন প্রতি চাঁদা আসলে কত হয়েছে দেখো তো?
45,000 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 টাকা। এই লাইনটা বুঝছো? আচ্ছা, তাহলে এখন ঝামেলা কি হয়েছে, এই যে জনপ্রতি যে চাঁদাটা এখানে হয়েছে, এই অ্যামাউন্টটা এই সমীকরণ মতে দেখো বলছে কি যে প্রত্যেক সদস্যের মাথা পিছু বা জনপ্রতি যে চাঁদা সেটা 15 টাকা বাইরে গেছে। অর্থাৎ এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা দেখতেছো না, এই ভ্যালুটা এই ভ্যালুর থেকে 15 টাকা বেশি। ঠিক আছে এই পর্যন্ত? সেই জন্যই বলতে পারছি আমি এই যে 45,000 ডিভাইডেড বাই এক্স, এটা হলো কি এক্সপেকটেশন। আমরা কিন্তু এই টাইপের ইউটিউবে ভিডিও দেখছি, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, আর এইটা হলো আমাদের রিয়েলিটি, যে প্রত্যেকের কত টাকা কইরা চাঁদা দেওয়া লাগছে। এক্সপেকটেশন ছিল এত টাকা দেব, কিন্তু দেখা গেল কি এত টাকা তো দেশই, তার সঙ্গে এক্সট্রা তোমার আবার 15 টাকা দেওয়া লাগছে। এই হলো রিয়েলিটি। তাই সমীকরণটা সাজাইতে পারবা না তোমরা? অনেক একটা কমন সমস্যা করে, এই +15 হবে নাকি -15 হবে, কোন দিকে কি হবে, এর দিকে একটু সাবধানতা ঠিক আছে অবলম্বন করবা। খুবই সাবধানে কোশ্চেনটা বারবার পড়বা, তারপর সমীকরণটা সাজাবা, তাইলেই ভুল হবে না। এখন এই সমীকরণটা তো সাজাইলা, তো সমীকরণের সমাধান করে ফেলাইতে হবে। তো 15 এক পাশে রাখা পক্ষান্তর করে ফেলাইলাম। এরপর আর কি, এরপর তো দেখো বিয়োগের আগে তোমার লসাগু করতে হয়, লসাগু করার পর নিয়ম অনুসারে বিয়োগ করলাম, কাটাকাটি, তারপরে এগুলো তোমার নিজেরাই পারবা। ঠিক আছে, এই যে এক্স এর সঙ্গে x-5 গুণ করলে কত হয়, x² - 5x, তার সঙ্গে আবার 15 গুণ করছি, আর গুণ করছি তো করছি, একই সাথে আবার পক্ষান্তরও কইরা দিয়েছি। মানে আমি প্রায় 2 লাইনের মতো স্কিপ করে এই লাইনে এসে পড়ছি। এরপরে ক্যালকুলেটর ইউজ করে, ও ভালো কথা, এদিকে আবার কমনও নেওয়া যায়, মানে লঘিষ্ঠ ফর্মে নিয়ে নিছি। দেখো 5 কমন নিছি, তাহলে যে 3x², 75 5 দিয়ে ভাগ করলে 15, এইটারেও 5 দিয়ে ভাগ করলে এই ভ্যালুটা আসবে। মধ্যে কথা, তুমি যদি কমন নাও এই লাইনটাও তুমি ইকুয়েশন তো সাজাতে পারবা, তাই না? ক্যালকুলেটারে জাস্ট এই ভ্যালুগুলো বসাবা, তোমার অ্যান্সার একদম চলে আসবে। ঠিক আছে, কিভাবে করবা দেখাবো? দেখান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই ভ্যালুগুলো একটু কষ্ট করে বলো জাস্ট, ঠিক আছে? আমার মনে থাকে না, দাঁড়াও সাজাইনি আগে। এই যে ক্যালকুলেটর ওপেন করবা, আমার কাছে এইটা আছে, মুডে যাবা, মুডে যাওয়ার পর এখানে কি লেখে, ইকুয়েশন না, 5 নাম্বার ইকুয়েশন, তাহলে 5 নাম্বারে আমি চাপ দিলাম। এখন অনেকগুলো ইকুয়েশন আসবে, দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমরা যে ইকুয়েশনটা পাইছি ওটা দেখতে কিরকম দেখো, সামথিং এক্স² সামথিং এক্স, তারপর একটা ধ্রুবক, মানে যে কোনো কিছু একটা, তো x² x, তারপর একটা ধ্রুবক। তো এরকম কি আছে দেখো তো, এটা কিন্তু এই যে 3 নাম্বারটা, এই যে ax² + bx + c, এটা আমি দেখাইছিলাম অন্য একটা ক্লাসে তোমাদেরকে। তো এর ভ্যালু কত, এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে এই যে 15, তা ওটা বি এর ভ্যালু হলো গিয়ে -75, 15 -75। দেখো আমি ভ্যালুগুলো লিখলাম, এই যে 15 লেখলা, তারপরে সমান চিহ্নে চাপ দিয়ে দাও, তারপরে -75 লিখলাম, সমান চিহ্নে চাপ দিয়ে দিলাম। আর সি এর ভ্যালু কত কত জানি, 225। আচ্ছা, -225 এর পর 3টা শূন্য, তাহলে -225 3টা শূন্য, দেখো -225 3টা শূন্য, তারপর ইকুয়ালে চাপ দিই। তারপর আরেকবারে যে ইকুয়ালে চাপ দিয়ে কি আমি সিতে এই মানটি ইনপুট দিছি। এখন আমি একবার যদি সমান চিহ্নে চাপ দিই, তাহলে আমার সমীকরণের সমাধান বের হয়ে যাবে, দুইটা ভ্যালু আসবে। চাপ দিলাম, দেখছো x1 প্রথম ভ্যালু আসছে 125, আর দ্বিতীয় ভ্যালু আসছে -120। কেন দুইটা ভ্যালু আসছে? কারণ আমরা জানি এটা কি, এটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণ তুমি যদি সমাধান করো তাহলে অবশ্যই এক্স এর দুইটা মানই আমরা পাবো। তাহলে এক্স এর দুইটা মান পাইলাম 125 আর -120, কিন্তু এই -120টা অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য? কারণ এক্স এর পরিচয় কি, আবার একটু খেয়াল করে, এক্স এর পরিচয় ছিল আমার যে কতজন সদস্য, তাই না, সদস্য সংখ্যা। তাহলে তুমি আমাকে বলো, সদস্য সংখ্যা কি নেগেটিভ হইতে পারে? অবশ্যই হইতে পারে না, এই জন্য এক্স এর মান হইল 125। অর্থাৎ ওই সমিতিতে সদস্য কয়জন, 125 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল অঙ্কটা। এটা ভালো টাইপের একটা ম্যাথ, আসতেই পারে পরীক্ষার হলে। দেন উদাহরণ 35টা একটু খেয়াল করি আমরা, যে রফিক সাহেব সম্পর্কে আমার একটু কথাবার্তা বলা আছে। রফিক কি করছে, রফিক সালাম, রফিক বরকত জব্বার। এই রফিক সাহেব একটা কাজ 10 দিনে করতে পারে। আরেকজন আছে শফিক, মিলে গেল তো, রফিক শফিক, সালাম কই। আচ্ছা, ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এই টাইপের ম্যাথ আসলে আমরা অনেক দেখছি ক্লাস 7 8-এ, এজন্য বেশি আমি পেঁচাবো না।
ডিরেক্টলি করে দিতেছি। তো রফিকের সম্পর্কে ইনফরমেশন হইলো সে 10 দিনে একটা কাজ করতে পারে, মানে 10 দিনে সে সম্পূর্ণ অংশ কাজটা করতে পারে। তাহলে আমি এইভাবেই সাজাবো যে রফিক, আচ্ছা দেখো ফাইনালি আমার কি বলছে, তারা একত্রে, মানে কি রফিক আর শফিক তারা দুইজনে একত্রে কাজ করবে, একত্রে যদি কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ করতে পারবে। আগে আমি তোমাদেরকে এটা বলে নিতে চাই যে আমার কোশ্চেনে কি চাইছে, কত দিনে। আর আমার কোশ্চেনে যে জিনিসটা বলবে বা যে জিনিসটা চাওয়া হবে সেটা কিন্তু অলওয়েজ হাতের ডান পাশে নিতে হবে যখন আমরা লাইন সাজাবো তখন। এগুলা মানে 2-3 থেকে তোমরা শিক্ষা আসছো। কত দিনে, তাহলে অবশ্যই আমার এমন একটা প্রথমে এইভাবে কিছু একটা সাজাতে হবে যে রফিক শফিক একত্রে তারা এত অংশ কাজ করতে পারে এতদিনে, তাই না? এইভাবে এই লাইনটা এইভাবে সাজাইতে হবে যে কত দিনে এটা ডান পাশে সাজাইতে হবে। তাহলে তার আগে তারা একত্রে কত অংশ কাজ করে এটা জানার আগে তো আমার তারা আলাদা আলাদা ভাবে কত অংশ কাজ করতে পারে এইটা বের করতে হবে। তাহলে দেখো রফিক 10 দিনে করতে পারে সম্পূর্ণ কাজ অথবা এক অংশ, সম্পূর্ণ মানেই কিন্তু এক অংশ। আর তাহলে রফিক একদিনে কাজ করতে পারবে কতখানি, অবশ্যই কম, এজন্য ভাগ করবো আমরা। এই সম্পূর্ণ কাজ মানে হইল গিয়ে এক অংশ। তাহলে তুমি এখন যেহেতু 10 দিনে করতে পারতা এক অংশ, তাহলে একদিন অবশ্যই কম করতে পারবা, এই জন্য আমরা ভাগ করবো। দেখো উপরে এই যে 1টা দেখতেছো না, এই 1টা এই 1, আর এই যে 10টা দেখতেছো এই 10টা ঘুরে এসে এই নিচে বসে গেছে, ঠিক আছে? এই 1 কিন্তু এই 1 না, ঠিক আছে? এইটা তোমরা দয়া কইরা কনফিউজ হবো না, এই 1 এই 1 না। তাহলে রফিক একদিনে করতে পারে 1/10 অংশ। আবার শফিকের ক্ষেত্রে লিখবা যে শফিক উক্ত কাজ 15 দিনে করতে পারে সম্পূর্ণ বা এক অংশ, অতএব শফিক একদিনে করতে পারে 1/15 অংশ। এই যে 1টা এই 1 আর এই 15টা এই 15, ঠিক আছে? তাহলে রফিক একদিনে কতখানি করতে পারে, শফিক একদিনে কতখানি করতে পারে, এটা কিন্তু আমার বের হয়ে গেল। এখন এইটা আমি কেন বের করলাম, কারণ আমি এখন বের করতে চাই এই রফিক আর শফিক একত্রে দুজনে একসাথে কাজ করার মাধ্যমে একদিনে কতখানি কাজ করতে পারে বা কত অংশ কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে রফিক করতে পারে এত অংশ, শফিক করতে পারে এত অংশ, এই দুইটা যদি তুমি এখন যোগ করে দাও তাইলে কি রফিক ও শফিক একদিনে কতখানি কাজ করতে পারে বের হয়ে যাবে না? জি ভাইয়া, বাইরে যাচ্ছি। এইটাই আমি করছি, 1/10 এর সঙ্গে 1/15 যোগ করছি, আমার যোগফল আসছে 1/6। এটা কি? এটা হলো রফিক ও শফিক একত্রে একদিনে করতে পারে এত অংশ কাজ, ঠিক আছে? তোমরা এভাবে সুন্দর করে লিখবা। কিন্তু এই লাইনটাই কিন্তু, ভাইয়া, হ্যাঁ বলো, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এখানে এক বাই এক 10 আছে, তো আরেকটা 1/15 আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? হুম হুম। 10 আর 25 কত? 18 করলে তো 25 হবে, এখানে 30টা কেন আসছে? আহ, আচ্ছা দাঁড়াও, দেখছো ভুল করছি তো তাহলে। 10 আর 15 লসাগু করলে কত হয়? 30, এই না? ঠিকই তো আছে। আচ্ছা দাও তোমাদের সামনে এটা যে যোগটা যে তুমি করবা 1/10 প্লাস 1/15, এই দেখো 1/10 প্লাস 1/15, তুমি এটা কিন্তু ক্যালকুলেটারেও করতে পারো, বাট যেহেতু আমরা আবার বিস্তারিতও করতে পারি, তা যোগ করার আগে আগে তোমার লসাগু করতে হবে। তো 10 আর 15 লসাগু আগে তুমি করো। 10 আর 15 লসাগু কিভাবে করবা দেখো, 5 দিয়ে কিন্তু ভাগ করা যায়, 5 × 2 = 10, 3×5 = 15, লসাগু সমান সমান কি, এই তিনটা তুমি গুণ করে দাও এখন, 3×2 = 6, 5×6 = 30, তাহলে আমার লসাগু হইলো 30। দেন যোগের নিয়ম কি, এই যে লসাগুকে হর দিয়ে ভাগ করো, 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 3 অক্ষে 3, যোগ 30কে 15 দিয়ে ভাগ করলে 2, 2 অক্ষে 2, তাহলে এইভাবে 3 আর 2 যোগ করলে হয় উপরে 5 আর নিচে হয় 30, দেন কাটাকাটি করলে আবার 1/6। এবার বুঝতে পারছো? ভাইয়া এখন বুঝতে পারছি। ঠিক আছে, কোশ্চেন করবা, সমস্যা নেই। তাহলে এইভাবেই রফিক ও শফিক, এখানে তোমরা বাংলা লিখবা সুন্দর করে, রফিক ও শফিক একত্রে একদিনে করতে পারে এত অংশ কাজ। কিন্তু আমার কিন্তু এখানে বলা চাইছে কি যে কত দিনে, একত্রে কত দিনে কাজটা করতে পারবে, চাইছে দিন। তাহলে যেটা চাইবে ওটা কিন্তু হাতের ডান পাশে নিয়ে নিতে হবে। কিন্তু এই লাইনটার দিকে তুমি তাকাও, একদিনে করতে পারে এত অংশ, এখানে কিন্তু দিনটা হাতের ডান পাশে নেই। ডান পাশে বলতে কি যে এই পাশে থাকবে, কিন্তু এখানে কিন্তু এটা বাম পাশে আছে আর অংশ কাজটা হলো গিয়ে ডান পাশে আছে। তাহলে আমার লাইনটা উল্টাই লিখতে হবে। উল্টাই কিভাবে লিখতে পারি, লিখবো রফিক ও শফিক একত্রে 1/6 অংশ কাজ করতে পারে একদিনে। তোমরা এইভাবে উল্টাই লিখতে পারবে না? মানে যেটা চাইছে ওটাকে আমি ডান পাশে নিতে হবে, সহজ কথা। তাহলে 1/6 অংশ যদি একদিনে করতে পারি তাহলে এক অংশ করতে পারবে কি
কম কম দিনে মানে ভাগ করতে হবে, তাহলে এই যে 1 কে ভাগ করলাম, দেখছো প্রথমে লিখছি কি 1, তারপর আমি ভাগ করলাম, তারপর এই জিনিসটা যে 1/6 এইটা আমি এখানে লিখছি। আর ভাগ মানে কি আমরা জানি, গুণ কইরা এটারে উল্টাই দেবা, তাহলে 1/6 কে তুমি যদি উল্টাই দাও তাহলে তোমার হবে 6/1, বাট নিচের 1টা লেখা লাগে না। তাহলে দেখো 6 অক্ষে 6 দিন। এই ক্যালকুলেশনটা কি বুঝছো? জি ভাই একদম বুঝছি। এটা ম্যাথ সামনেও আছে, আমরা ওই যখন কাজ করবো ওই সময় পাবা। উদাহরণ 36-এর ম্যাটটার দিকে একটু তাকাও। একজন মাঝি, তার আগে বুঝতে হবে অনুকূল কি আর প্রতিকূল কি। অনুকূল ইংলিশ হলো যে অ্যালং উইথ দ্য কারেন্ট, কারেন্ট মানে হলো স্রোত। তা স্রোতের অনুকূল মানে কি, স্রোতও যেদিকে তুমিও সেদিকে, এটা হলো অনুকূল। আর আমরা বলি না যে আরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই খুবই বৃষ্টিপাত হচ্ছে, মানে রিপোর্টার এরকম রিপোর্ট করে না মাঝে মধ্যে। তো স্রোতের প্রতিকূল মানে কি, খুব খারাপ একটা অবস্থা, বিরূপ আবহাওয়া। তো স্রোতের প্রতিকূল মানে হইলো স্রোত যেদিকে তুমি তার বিপরীত দিকে। সোজা কথা, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কি যে ডানে যাইতে বললে এরা বামে যাবে, আর বামে যাইতে বললে ডানে যাবে। এরকম একজন মানুষ হলাম আমি নিজে। ঠিক আছে। তো স্রোতের প্রতিকূলে যখন একটা নৌকা যায়, খেয়াল করো দুটো সূত্র লিখছি। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান কি, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান কি। তুমি যখন স্রোতের অনুকূলে যাবা তখন নৌকার বেগ তো মনে করো আমি ইউ দিয়ে প্রকাশ করতেছি নৌকার বেগকে, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ এর সঙ্গে যোগ হবে স্রোতের বেগ। কারণ কি, কারণ যখন তুমি অনুকূলে যাও তোমার মনে করো নৌকাও যাইতেছে এদিকে আর স্রোতও যাইতেছে এইদিকে, তাহলে দুইটা একই দিকে যাইতেছে, এই জন্য যোগ হয়। এটা মনে করো ইউ, এটা হলো গিয়া ভি, তাহলে ইউ আর ভি যোগ হইতেছে। কিন্তু যখন তুমি প্রতিকূলে যাও, সাপোজ আমার নৌকার বেগ এইদিকেই, নৌকার বেগ এদিকে, আমি এখন প্রতিকূলটা দেখাইতেছি, নৌকার বেগ এদিকে, কিন্তু আমার যে স্রোত আছে সেই স্রোত মনে করো এই দিকে যাইতেছে, ভি বেগেই যাইতেছে কিন্তু বিপরীত দিকে। তাহলে আমার ফলাফল স্বরূপ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে, ইউ থেকে কিন্তু ভিটা বিয়োগ হয়ে যাবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি ইউ থেকে কেন ভি বিয়োগ করেন, এই প্রশ্নটা কি আসছে কারো মধ্যে? যে আমার মোটের মতো আসছে। বিয়োগ হবে বুঝলাম, কিন্তু আপনি ইউ থেকে কেন ভি বিয়োগ করলেন? আপনি তো ভি থেকেও ইউ বিয়োগ করতে পারতেন। আমরা জানি বিয়োগ করার সময় আমরা সবসময় কি করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি না। তাহলে ইউ, আমরা যেসব অঙ্ক করব সেখানে ইউ সবসময় বড় হবে, মানে নৌকার যে বেগটা থাকবে, হ্যাঁ মাঝির মানে ওই যে কি বলে, মাঝি যে বইটা নাড়াইবে, নাড়ানোর ফলে যে নৌকার যে বেগটা উৎপন্ন হবে এই নৌকার বেগটা বেশি হবে স্রোতের থেকে। ধরো এখানে এক্সাম্পল দিতে পারি, নৌকার বেগ মনে করো হলো 10 মিটার/সেকেন্ড, আর স্রোতের বেগ হলো 5 মিটার/সেকেন্ড। তাহলে যখন স্রোতের অনুকূলে যাবে ওই সময় মোট নৌকার বেগটা কিন্তু হবে 10+5 মানে 15 মিটার/সেকেন্ড। কিন্তু স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে দেখো এটা যদি 10 হয় এটা যদি 5 হয়, তাহলে কিন্তু থাকে দেখো মনে করো এমন যে এই যে নৌকাটা এদিকে, এই নৌকার এই দিকে কাজ করতেছে 10 মিটার/সেকেন্ড, আর এই দিকে স্রোতের বিপরীত, সরি স্রোতের দিক হলো এই পাশে, তাহলে এই পাশে কাজ করতেছে 5 মিটার/সেকেন্ড। তাহলে এই 10 এই 5, আমরা ছোটবেলায় ওই যে এক টাইপের খেলা খেলতাম, ওই যে রশি আছে না, রশির এক টাইপের এই পাশের মানুষটা ঠেলে আবার এই পাশে মানুষটাও ঠেলে, এই গেমটার নাম জানি কি আমি ভুলে গেলাম। যাই হোক, তো এই পাশে টানাটানি ওই তো, এই পাশে 10 মিটার/সেকেন্ড, এই পাশে 5 মিটার/সেকেন্ড, তাহলে বাকি থাকে কি, এটার লোভ দুই কিন্তু এই পাশে বেঁকা হয়েছে লাইনটা, এই পাশে 5 মিটার/সেকেন্ড থেকে যাবে। বুঝতে পারছো তো? এই পাশে 10, এই পাশে 5, তাহলে কাটাকাটি করলে কিন্তু এই পাশে শুধুমাত্র 5 থেকে যাবে। বা এই পাশে যে 10টা তুমি এইভাবে চিন্তা করতে পারো, 10 মানেই হলো 5+5, আবার এই পাশেও কাজ করতেছে 5, তাই এই 5 এই 5 ছেড়ে ভেনিশ করছে, তাহলে এই পাশে শুধুমাত্র 5 থেকে যাবে, এই সেই 5। বুঝছো? যাক, তো এই জন্য মূলত আমার ইউ মাইনাস ভি হয়, ভি মাইনাস ইউ কিন্তু কখনো হবে না, যেহেতু ইউ এর ভ্যালু আমাদের যে অঙ্কগুলো করবো সেখানে বেশি। বাট একটু চিন্তা করো তো, ইউ এর থেকে যদি ভি বড় হয় তাইলে কেমন হয়, মানে অনেকটা এমন, সাপোজ এই যে নদী, এই নদীতে একটা নৌকা যাইতেছে, হ্যাঁ এই নৌকা যাইতেছে, নৌকার বেগ হইলো ধরো 7 মিটার/সেকেন্ড, 7 মিটার/সেকেন্ড বেগে সে এই দিকে যাইতেছে। কিন্তু এই যে নদীর যে কারেন্ট বা নদীর যে স্রোত, নদীর স্রোত কাজ করতেছে এইদিকে, আর এইদিকে কত বেগ কাজ করতেছে, ধরি এইদিকে কাজ করতেছে 10 মিটার/সেকেন্ড। এদিকে যদি 10 মিটার/সেকেন্ড কাজ করে, তাহলে এই যে নৌকা যদিও মাঝি এইদিকে বেগ দিতেছে, কিন্তু এই নৌকাটা কি এইদিকে যাবে নাকি এইদিকে আসবে বলো তো?
নৌকাটা কিন্তু অবশ্যই এই যে এই দিকে আসবে, কারণ এদিকে বেগটা বেশি 10 মিটার/সেকেন্ড। এই 10 সমান সমান কি বলতে পারো যে 7+3, তাহলে এই পাশের 7 এই পাশের 7 কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হওয়ার পরেও এই পাশে কিন্তু 3 মিটার/সেকেন্ড থেকে যায়, এর ফলে নৌকাটা এইদিকে যাইতেই থাকবে। ঠিক আছে, আশা করি বুঝছো। এগুলো একটু যদি স্টিমুলেশন থাকতো তাইলে আরো ভালো হইতো, দেখাইতে পারতাম। তাহলে এই সূত্রটা আশা করি ক্লিয়ার, যে u+v u-v। এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাকে কি দেওয়া আছে, একজন মাঝি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় x কিলোমিটার যেতে পারে। আমার দেখো দূরত্ব দেওয়া, আমার সময় দেওয়া। এই দূরত্ব আর সময় যদি দেয়া থাকে সেখান থেকে কিন্তু আমি ইজিলি বেগ বের করতে পারি। দেখো আমরা এখন আর দ্রুতি, সরণ, বেগ এইসব জায়গায় আমরা যাব না, ঠিক আছে? স্কেলার, ভেক্টর ওগুলো আপাতত ফিজিক্সের জন্য রাইখা দাও, ম্যাথ ওগুলো আনতে চাইও না, আমরা সবকিছু সহজ করবো অঙ্কের ক্ষেত্রে। তাহলে বেগের সূত্র কি? বেগের সূত্র সমান সমান উপরে থাকবে তোমার কতখানি দূরত্ব অতিক্রম করছো, আর নিচে থাকবে কতখানি সময় তোমার লাগলো, ঠিক আছে? তাহলে বেগ সমান সমান কত বলো তো? x/t1, আর একটা হবে km/h। বুঝতে পারছো? অথবা এইভাবেও চিন্তা করতে পারো, বেগ মানে কি? বেগ মানে হলো একক সময়ে কতখানি দূরত্ব অতিক্রম করতেছে। এখানে দেয়া আছে যে T1 ঘন্টায় x কিলোমিটার যায়, তাহলে লাইনটা অনেকটা এমন যে T1 ঘন্টা, দেখো T1 ঘন্টায় যায় x কিলোমিটার, অতএব একক সময় মানে কি 1 ঘন্টায়, 1 ঘন্টায় যাবে কতখানি কিলোমিটার? x/T1 কিলোমিটার। তাইলে এই যে x/1 কে বললো x/T1 কিলোমিটার, তাহলে এইটা যে বের হইলো এইটাই হলো আমার বেগ, তাই না? কারণ আমি বেগের সূত্র সংজ্ঞা থেকে জানি যে একক সময়ে যতখানি দূরত্ব অতিক্রম করবে তাই হলো গিয়া তার বেগ। তা একক সময় কতখানি দূরত্ব অতিক্রম করছে? x/T1 কিলোমিটার। তাহলে এইটাই কি বেগের ভ্যালু। কোনো সমস্যা? না। তো এইটা হলো স্রোতের প্রতিকূলে। আবার আমি যদি সূত্র অনুসারে দেখি, সূত্র অনুসারে কি? স্রোতের প্রতিকূল মানে হলো আমার নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এই যে u-v। এই জন্য আমি লিখছি u-v সমান সমান, আবার উদ্দীপক অনুসারে স্রোতের প্রতিকূলে আমি বেগ পাইছি x/T1। তাহলে আমি কিন্তু বলতে পারি যে u-v সমান সমান x/T1। বুঝতে পারছো? জি ভাইয়া। আবার স্রোতের অনুকূলে ওই পথ মানে কি? সেম পথ, মানে এই যে x কিলোমিটার, ওই পথ মানে x কিলোমিটার, এই x কিলোমিটার যেতে তার T2 ঘন্টা লাগে। তাহলে এখান থেকেও তুমি আবার স্রোতের অনুকূলে নৌকার বেগটা বের করতে পারো। উপরে থাকবে কতখানি দূরত্ব গেছে, উপরে দূরত্ব কত x, আর নিচে কি সময় কতখানি লাগছে T2। তাহলে x/T2 এইটা হলো স্রোতের অনুকূলে নৌকাটির বেগ। আর স্রোতের অনুকূলে নৌকাটির বেগ যদি তুমি সূত্র অনুসারে লিখতে চাও তাহলে কি u+v সমান সমান x/T2। বুঝছো? জি ভাই। একবার আমি সূত্র অনুসারে লিখছি, আরেকবার আমি এই প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে উদ্দীপক অনুসারে আমি লিখছি। তারপর আমি দুটো সমীকরণ পাইছি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণ তুমি যদি সমাধান করো তাহলে ইউ এর ভি এর একটা ভ্যালু পাবা। তোমরা কিন্তু কোনো সংখ্যা টংখ্যা পাবা না, জাস্ট এই রাশি নিয়ে একটা ভ্যালু পাবা। খেয়াল করো, 1 আর 2 নম্বর সমীকরণ তুমি যদি যোগ করো তাহলে হবে 2u বা টোয়াইস ইউ ইকুয়ালস টু x/T2 প্লাস x/T1। তাহলে এই দুটো যোগ করলে কি x তুমি কমন নিতে পারো, তারপর থাকবে 1/T1 প্লাস 1/T2, দেন এই যোগটা করলে T1 T2 আর উপরে থাকবে T1 প্লাস T2। এগুলো তোমরা পারো। আর সেখান থেকে ইউ এর ভ্যালু তো বের করতে পারবা। এই দুইটা জাস্ট এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এই জন্যই x/2। আর এই পাশে তো এই জিনিসটা আছে, এই জিনিসটা লিখে ফেলাইলাম। এই যে ইউ এর মানটা লিখছি, কোনো সমস্যা আছে কারো? না ভাই। আবার তুমি যদি 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে দাও তাহলে তোমার থাকবে 2v ইকুয়ালস টু এই জিনিসটা, তারপর তো আগের মতোই। এটা তোমরা নিজেরাই পারবা, এই জন্য আর দেখাইলাম না। সামনে যে এই টাইপের ম্যাথ আরো আছে। উদাহরণ 37টা একটু খেয়াল করি। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটা নল ওটা আবার কি করে, প্রতি মিনিটে 14 লিটার পানি বের কইরা দেয়। ওকে, চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটা নল একসাথে আমরা খুলে দিছি, মানে একদম খালি একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কি কি করবো, ওখানে আমরা ভরবো। তো ভরার জন্য দুইটা নল আছে। মনে করো যদি একটা ট্যাঙ্কি আমি আঁকি, মানে এরকম একটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে কি দুইটা নল আছে, একটা নল দিয়ে পানি ঢুকবে আর একটা নল দিয়ে পানি বের হবে। তো যে নলটা দিয়ে ঢুকবে বা যেটা পানি পূর্ণ করবে সেইটা সম্পর্কে ইনফরমেশন দিছে যে 12 মিনিটে পূর্ণ করতে পারে। তার মানে কি 12 মিনিটে
দেখো এই লাইনটা লিখতে পারে কিনা, যে 12 মিনিটে পূর্ণ করতে পারে। আচ্ছা প্রথমে আমি দেখো চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে এইটা আমাকে ফাইনালি জানতে চাওয়া হয়েছে। এই জন্য এই অজানা রাশিকে আমরা এক্স লিটার ধরছি, যে ধরি এই চৌবাচ্চাটির আয়তন বা চৌবাচ্চাটিতে সর্বোচ্চ কতখানি পানি ধরে, এক্স লিটার ধরে, এটা আমি ধইরা নিছি। এই এক্স এর মান বের করাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে আমি কিন্তু বলতেই পারি যে যেহেতু 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, তাহলে 12 মিনিটে পূর্ণ করতে পারে কি এক্স লিটার না? জি ভাইয়া। তাহলে 1 মিনিটে কতখানি পূর্ণ করতে পারবে? কম, এজন্য ভাগ করব এক্স ডিভাইডেড বাই 12 লিটার, ঠিক আছে। আমি বের করলাম 1 মিনিটে কতখানি পানি ভরাট করতে আছে, 1 মিনিটে এই নল থেকে কতখানি পানি আসতেছে, যার অ্যামাউন্ট হলো এক্স ডিভাইডেড বাই 12 লিটার। 1 মিনিটে কতখানি পানি ঢুকছে। আরেকটা নল আছে, সেখান থেকে পানি বের হবে। 1 মিনিটে কতখানি পানি বের হবে এটা ডিরেক্টলি দেওয়াই আছে, যে অপর একটি নল প্রতি মিনিটে বা 1 মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। তো এইখান থেকে 14 লিটার পানি বের কর এই নলটা থেকে। তাহলে এখান থেকে ঢুকতেছে এইটা x/12, আর বের হয়ে যাইতেছে 14 লিটার। তাহলে 1 মিনিটের পরে হিসাব নিকাশ করলে কতখানি পানি থাকবে বলো তো? এই এই পরিমাণ না, x/12 - 14। জি ভাই। আচ্ছা, তো এইটা আমি লিখলাম যে 1 মিনিটে পানি জমা হয় এই পরিমাণ, এত লিটার। আবার আমার ইনফরমেশন দেয়া আছে যে দুইটা নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। 96 মিনিটে এই চৌবাচ্চা পানি দিয়ে ভরবে। তাহলে 1 মিনিটে কতখানি পূর্ণ হয়? দেখো 1 মিনিটে পূর্ণ হয় এত লিটার, অতএব 96 মিনিটে পূর্ণ হয় এত লিটার। এই লাইনটা কি বুঝছো? 1 মিনিট থেকে 96 মিনিটের গুণ করছি জাস্ট। আর ও তথ্য অনুসারে বলছে যে 96 মিনিটে কি একেবারে পূর্ণ হয়। তাহলে 96 মিনিটে কি এক্স লিটার ভরবে না? তাহলে আমি যে 96 মিনিটে এই জিনিসটা লিখছি 96 × এইটা সমান সমান কি আমি এক্স লিখতে পারি? উৎসব, বুঝছো? দেখো এই চৌবাচ্চাটার আমার কত লিটার পানি ধরবে, আমি ধরে নিছি যে এক্স লিটার পানি ধরবে। মোট এটার আয়তন হইলো, মোট আমি ধরছি যে এক্স লিটার। তাহলে 1 মিনিটে যদি এতখানি পানি ধরে, এখানে বলছে যে 96 মিনিটে একেবারে পূর্ণ হয়, তাহলে 96 মিনিটে যতখানি পানি ধরবে সেটা কি এই পুরোটা না, পুরো এক্স লিটার। এই জন্যই এই 96 মিনিটে এই যে এতখানি পানি জমা হয় এইটা সমান সমান আমি এক্স লিখছি। দেখ, তাহলে এই যে একটা সমীকরণ, একটা অজানা রাশি, আমরা কিন্তু ইজিলি সমাধানটা করে ফেলতে পারবো। যেমন এখানে এই যে গুণ করছি 96 সঙ্গে এই জিনিসটা, গুণ করার পর গুণফলটা সমান সমান এক্স, তারপর তো পক্ষান্তর কইরা এক্স এর মান খুব ইজিলি বের করতে পারি যে 192 লিটার। এই ছিল আমাদের উদাহরণ 37। ইজি ম্যাথ, এই টাইপের সামনে আরো অনেক ম্যাথ আছে। এরপরে যেটা আছে কাজ। কাজগুলো দেখো। প্রথম কাজটা একদম আমাদের উদাহরণ কত ছিল, এটা 35 নাম্বার না জানি কত নাম্বার ওরকম, যে বনভোজনে যাওয়ার জন্য দেখো যে 2400 টাকায় বাস ভাড়া করছে, কিন্তু কাহিনী করছে কিছু ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী তো না, সরি, যাত্রী, ট্রাভেলার। তো এই যে 10 জন যাত্রী কি করছে, তারা অনুপস্থিত ছিল, তারা আসে নাই সময় মতো। তো তারা না আসুক সমস্যা নাই, বাস মালিক কি অনেক দয়ালু, সে কি বলবে যে ভাইয়া থাক, ওর তারা 10 জন তো আসে নাই, তাদের ভাড়া দেয়া লাগবে না, আমরা তো রিজার্ভ করে যাইতেছি, আমাদের তো ভাড়া কাউন্ট করা দিতে হবে, 2400 টাকাই দিতে হবে। হ্যাঁ, এই 10 জন আসে নাই কোনো ব্যাপার না, এই 10 জনের টাকা অন্যদের দিতে হবে। তো যেহেতু এরা অনুপস্থিত ছিল, এদের প্রত্যেকের কিন্তু মাথা পিছু যে ভাড়াটা সেটা 8 টাকা, এটা 4 টাকা না, 8 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে বলছে বাসে কতজন যাত্রী গিয়েছিল, আমরা প্রথমেই ধরে নিছি অজানা রাশি, তাহলে বাসে এক্স জন যাত্রী গিয়েছিল, ধরি বাসের যাত্রী সংখ্যা এক্স জন, কিন্তু এক্স জনের এক্স জন কিন্তু যায় নাই, তার বলছে যে 10 জন অনুপস্থিত ছিল। তাহলে বলো তো বাসে অ্যাকচুয়ালি গেছে কয়জন? x - 10 জন, উপস্থিত যাত্রী সমান সমান x - 10 জন। তাহলে নর্মালি হওয়ার কথা ছিল কি, যে যেহেতু মোট ভাড়া 2400 টাকা, যেমন লাইনটা যে এক্স জন ভাড়া দেয় 2400 টাকা, অতএব একজন ভাড়া দেবে কি 2400/x টাকা না? জি ভাই। এটা হওয়ার কথা ছিল, এটা হলো এক্সপেকটেশন, কিন্তু এরকম হয় নাই। রিয়েলিটি কি হয়েছে, আমার কিন্তু এক্স জন
উপস্থিত ছিল না, উপস্থিত ছিল x-10 জন। তাহলে সমীকরণটা অনেকটা এরকম ভাবে আসে যে x-10 জন ভাড়া দেয় 2400 টাকা, অতএব জনপ্রতি বা একজন ভাড়া দেয় 2400 ডিভাইডেড বাই x-10 টাকা। বুঝছো? জি ভাইয়া। এটা হলো গিয়ে জনপ্রতি ভাড়া আমার হয়ে গেছে এখন 2400 ডিভাইডেড বাই x-10 টাকা। এখন তার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে এর ফলে এই 10 জন যে অনুপস্থিত ছিল, এর ফলে আমার মাথা পিছু ভাড়া 8 টাকা বাইরে গেছে। তাহলে এই যে 2400 বাই x-10 টাকা হয়েছে, এইটা হইলো আগের যে ভাড়াটা আমার হওয়ার কথা ছিল এই টাকাটা, এই টাকার কি আরো 8 টাকা বেশি নেট থেকে। এটা আমার হওয়ার কথা ছিল, তাহলে এই টাকাটার সাথে তুমি যদি 8 টাকা যোগ করো তাইলে কিন্তু তুমি এই টাকাটা পাবা। তো এই অনুসারে তো এই সমীকরণটা আমি সাজাই দিলাম। দেখো, এই টাকার সঙ্গে আমার আগের এক্সপেকটেশনের সঙ্গে তুমি 8 টাকা যোগ করলা, তাহলে তুমি রিয়েলিটিতে যে জনপ্রতি ভাড়া হবে সেটা পাইয়ে গেলা। পারবা সাজাইতে এরকম পরীক্ষার হলে? এটা ভালোভাবে দেখো, কোনো প্রশ্ন থাকলে এখনই করো। আছে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এটা তো একদম আগের অঙ্কের মতো। এবার পক্ষান্তর করবা, অ্যাজ ইউজুয়াল সমাধান করতে পারবা। তো এক্স এর মান শেষে হবে 60। আর এক্স এর পরিচয় কি ছিল? বাসে কতজন যাত্রী গিয়েছিল, অর্থাৎ বাসে 60 জন যাত্রী গিয়েছিল। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ভালো কথা, অ্যাকচুয়ালি 60 জন যাত্রী গিয়েছিল না, এখানে কতজন যাত্রী গিয়েছিল এমন বলতে পারো যে তুমি যে এক্সট্রা ধরছো, এক্সট্রা কিন্তু অ্যাকচুয়ালি মোট যাত্রী কত হওয়ার কথা ছিল সেইটা, মানে 60 জন আমার হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি বাসে কতজন যাত্রী গেছে? 10 জন তো যায় নাই, তাহলে 60 থেকে 10 বিয়োগ হবে না? তাহলে আমার অ্যান্সার কিন্তু এই, মানে এর বাংলা তো, বাংলার মধ্যে সমস্যা আছে। অরিজিনালি কি মিন করছে বুঝতেছি না। তো যদি এইটা মিন করে থাকে যে বাসে অ্যাকচুয়ালি কতজন যাত্রী গেছে, তাহলে আমার উত্তর হবে 50 জন। ঠিক আছে? আর এখন বলছে যে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল, কত টাকা করে ভাড়া দিয়েছিল, মানে ভাড়া কত টাকা দেওয়ার কথা ছিল ওইটা কিন্তু জিজ্ঞাসা করে না, বলছে কত টাকা ভাড়া অ্যাকচুয়ালি তারা দিয়েছিল। এটা তুমি কোন সমীকরণে বসাবা? কেউ যদি পাকনামি কইরা এই যে এক্স এর ভ্যালু এখানে বসায়, তাহলে কিন্তু তার অঙ্কটা হবে না। বুঝছো? কারণ সে কি করবে, এই ভাড়াটা কি, এটা হলো এক্সপেকটেশন, মানে আমার হওয়ার কথা ছিল হলো এই টাকাটা, কিন্তু এই টাকাটা তো হয় নাই। অ্যাকচুয়ালি ভাড়া কি, তুমি এখানে যদি এক্স এর মান বসাও, এরপরে যে মানটা পাবা তার সঙ্গে অবশ্যই 8 যোগ করবা, তাহলে তুমি অ্যান্সার পাবা। অথবা তুমি একদম ডিরেক্টলি এইখানে মানটা বসাইতে পারো, যেমন এক্স এর ভ্যালু ওই অনুসারে তুমি পাইছো কত, 60, 60 থেকে 10 বিয়োগ করো মানে 50 জন, তাহলে 2400-কে 50 দিয়ে ভাগ করো, তাইলে তোমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে, যেটার মান আসছে এই যে 48 টাকা। অর্থাৎ বাসপতি সবাই, বাসপতি তাইলে সবার কত টাকা করে দেওয়া লাগছে? 48 টাকা। আর আর যদি সবাই যাইতো তাইলে ভাড়া কত হইতো জানো? তাইলে ভাড়া হইতো 40 টাকা। এই যে এই সমীকরণে বসেলেই বের হয়ে যাবে। কিন্তু যেহেতু ওই 10 জন যায় নাই, এই জন্য আমার 40 টাকা থেকে বাইরা 48 টাকা হয়েছে, অর্থাৎ এই যে 8 টাকা এক্সট্রা লাগছে। কিন্তু আমি এটাই বুঝলাম না, বাসবার 48 টাকা মানুষে কেমনে দেয়? মানে 50 টাকা এরকম হয়েছে না, 50 টাকা দেশে আর 2 টাকার একটা করে চকলেট ফেরত দিছে নাকি? 48 টাকা তো দেওয়া যায় না। যাই হোক, এর লেগে ক নাম্বার ম্যাথ। তোমরা কোনো প্রশ্ন আছে এখানে? তো অরিজিনালি কিন্তু এটার অ্যান্সার বাসে কতজন যাত্রী গিয়েছিল, এটার উত্তর কিন্তু 60 জন হবে না, এটার উত্তর হবে 50 জন। ঠিক আছে? আর যাওয়ার কথা ছিল 60 জনের। আর এক্স হিসেবে আমরা ধরছি যে মোট যাত্রী সংখ্যা কত, এক্স জন, মানে হওয়ার কথা ছিল যেটা সেটা। ঠিক আছে? তাহলে পরবর্তী ম্যাথে যাই। কাজ নাম্বার 2 বা খ। এখানে ওই দিনের একটা ম্যাথ আছে, কোশ্চেনটা পড়ে আসো যে ক ও খ একত্রে একটি কাজ পি দিনে করতে পারে, ক একা কাজটি কিউ দিনে করতে পারে। তাহলে বলছে খ একাকে, একাকে মানে একা একা, ঠিক আছে, কতদিন ওই কাজটি করতে পারবে। তো এই টাইপের ম্যাথ যদি দেখি আমাদের মাথা মানে ঘোরান যাবে না, সাবধানে খুব শান্ত মাথায় চিন্তা করতে হবে।
কি দেয়া আছে? প্রথমত ক খ একত্রে একটা কাজ পি দিনে করতে পারে। আচ্ছা, এই লাইনটা তো আমরা একটু ঘুরাইয়াও লিখতে পারি চাইলে। এখানে বলছে একটা কাজ পি দিনে করতে পারে, আমি কি বলতে পারি না যে পি দিনে করতে পারে একটি কাজ? পারি, পি দিনে করতে পারে একটি কাজ। তাহলে সেখান থেকে লিখতে পারি একদিনে কতখানি কাজ করতে পারে। একদিনে অবশ্যই কম কাজ করতে পারবে, এজন্য ভাগ হবে। তাহলে যে 1/পি অংশ, ক খ একত্রে একদিনে কতখানি কাজ করতে পারে সেটা কি বের করে ফেলাইছি অলরেডি আমরা? জি ভাই। একদিনে কতখানি করে। আবার ক মোট কাজটা শেষ করতে তার কিউ দিন লাগে, তাহলে এটার একটু ঘুরেই লিখতে পারি না যে ক কিউ দিনে করতে পারে কাজটির সম্পূর্ণ অংশ অথবা এক অংশ। অতএব ক একদিনে কতখানি কাজ করতে পারবে? 1/কিউ অংশ। বুঝছো? জাস্ট লাইনগুলোর আমি ঘুরাই লিখছি, ছোটবেলার ম্যাথ এগুলা। ক একদিনে কতখানি কাজ করতে পারে আর ক খ একত্রে একদিনে কতখানি কাজ করতে পারে। এখন তুমি আমারে বলো এই 1/পি এর পরিচয় কি? 1/পি এর পরিচয় হলো ক ও খ একত্রে একদিনে কতখানি কাজ করতে পারে, আর 1/কিউ হইলো ক একদিনে কতখানি কাজ করতে পারে। তাহলে এখান থেকে খ একদিনে কতখানি কাজ করতে পারে তোমরা কি বের করতে পারবে না? তাহলে পারবো ভাই। 1/পি থেকে কিন্তু 1/কিউ বিয়োগ করলেই খ একদিনে একা একা কতখানি কাজ করতে পারবে আমার বের হয়ে যাবে। সো ওই অনুসারে আমি সমীকরণটা সাজাইছি যে খ একাকি একদিনে করতে পারে এত অংশ কাজ। ঠিক আছে, এখন এই লাইনটাকে তুমি একটু ঘুরাই লিখতে পারো। আচ্ছা, প্রশ্ন কেন ঘুরাই লিখবো? তুমি এখানে দেখো চাইছে কি, চাইছে খ কতদিনে মোট কাজ করতে পারবে একা একা, কত দিনে। তাহলে আমার চাইছে দিন, তাহলে দিন আমার ডান পাশে নিতে হবে। বাট আমি যেভাবে লিখছি এখানে, এখানে কিন্তু দিনটা বাম পাশে, ডান পাশে হলো কত অংশ, এটারই উল্টাই লাগবা যে খ একাকি এত অংশ কাজ করতে পারে একদিনে। এখন অনেকে এবার কোশ্চেন করতে পারে ভাই এটা আপনি কি লেখছেন? আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাই এইখানে লিখছি, জাস্ট এখানে তো বিয়োগ করতে বলছে, আমি বিয়োগটা করে এখানে লিখছি। ঠিক আছে, আশা করি তোমরা বিয়োগ পারো। এখন খ এত অংশ কাজ করতে পারে একদিনে, তাইলে এখানে তো এত অংশ কত দিনে করতে পারে সেটা তো চাই নাই। আমার কাছে চাইছে ওই সম্পূর্ণ কাজটা কতদিনে করতে পারে। সম্পূর্ণ কাজ মানে হলো কি এক অংশ বা সম্পূর্ণ অংশ, তাই না? তাহলে খ এক অংশ কাজ করতে পারে, ভাগ করতে হবে। তাহলে লিখলাম উপরে 1 লিখলাম, তারপর ভাগ দিলাম, নিচে এই যে কত অংশ সেটা লিখলাম। আমরা জানি ভাগ মানেই কি, গুণ কইরা এই জিনিসটারে উল্টাই দিই। তা উল্টাই দিলে কিন্তু পি কিউ চলে যাবে উপরে, পি কিউ অক্ষে পি কিউ, আর নিচে থাকবে কিউ মাইনাস পি এতদিনে। তাহলে বুঝছো কিভাবে খ একাকি একদিনে কত অংশ কাজ করতে পারে। মানে এই দেখো এখানে আমি মানে এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ কতদিনে করতে পারবে, পারবা না বের করতে? বুঝছো বুঝছো? জি ভাই বুঝছি। এগুলো ইজি ম্যাথ, ঠিক আছে। এরপরে ম্যাথটা দেখো, গ কাজ এক ব্যক্তি স্রোতের আবার এ অনুকূল, স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ ইউ প্লাস ভি। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইউ মাইনাস ভি। তাহলে এইখানে যে আমাকে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে। এখন এই যে ঘন্টায় 2 কিলোমিটার বেগে যায়, এই কথাটার মানে হইলো 1 ঘন্টায় 2 কিলোমিটার বেগে যায়। ঠিক আছে, 1 ঘন্টায় 2 কিলোমিটার বেগ, এটা কিন্তু এভাবে লিখতে পারে যে 2 কিলোমিটার পার 1 আওয়ার, তাই না? অর্থাৎ আমার এই স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো 2 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার এককে, এখানে থেকে তুমি চাইলে মিটার পার সেকেন্ডে নিতে পারো, কিন্তু আমরা অবশ্যই মিটার পার সেকেন্ডে নেব না, কারণ কোনো দরকার নাই শুধু শুধু, কারণ এখানে এই সবকিছু কিলোমিটার পার আর পার আওয়ারেই দেওয়া আছে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে নেওয়ার কোনো দরকার নেই। এরপরে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে, আচ্ছা বলছে কি স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার, এই ঘন্টায় 3 কিলোমিটার মানে হইলো 1 ঘন্টায় 3 কিলোমিটার, আর 1 ঘন্টায় 3 কিলোমিটার মানে হইলো এর বেগ 3 কিলোমিটার পার আওয়ার। এই ইনফরমেশনটা গুলো কি বুঝছো? তা তোমার যদি কোশ্চেনে এভাবে সহজ না কইরা এভাবে বলে যে স্রোতের বেগ 3 ঘন্টায় 9 কিলোমিটার হলে, তাহলে যখন তুমি দেখবে যে স্রোতের বেগ 3 ঘন্টায় 9 কিলোমিটার দেয়া, সেখান থেকে তুমি কি এভাবে পারবা না যে 3 ঘন্টায় 9 কিলোমিটার, অতএব 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় হলো গিয়ে 9/3 কিলোমিটার। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 কিলোমিটার পার আওয়ার। মানে তোমাকে যদি এইভাবে কোশ্চেনে ইনডিরেক্টলি বেগের মান দেওয়া থাকে, তুমি বের করতে পারবা না।
এখানে কিন্তু একদম সিম্পলিফাই করা আছে, মানে জাস্ট বইলেই দিস যে 1 ঘন্টায় কতখানি কিলোমিটার গেছে, ডিরেক্টলি তোমার বেগের মান বসে। বাট এগুলোরে চাইলে একটু ইনডিরেক্টলি কোশ্চেনে দেওয়া থাকতে পারে, So, সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। এখন খেয়াল করো, আমার প্রথমত যেহেতু স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা দেয়া আছে, তাহলে আমার মাথায় ওই সূত্রটাই কাজ করবে যে প্রতিকূলে বেগ সমান সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখন এই যে সমীকরণটা দেখছো এখানে তিনটা আলাদা আলাদা রাশি আছে, এই তিনটা আলাদা আলাদা রাশির যে কোনো দুইটা জানা থাকলে আমি অপরটা কিন্তু বের করতে পারি। তাহলে আমার এখানে দেখো প্রতিকূলে বেগ 2 কিলোমিটার/আওয়ার কিন্তু দেওয়া আছে, সেটা আমি লিখলাম, সমান সমান আরো একটা জিনিস দেওয়া আছে, দেখো স্রোতের বেগ দিয়েই দিছে যে 3 কিলোমিটার/আওয়ার। তো আমি স্রোতের বেগের মানটাও যদি বসাইতে পারি, তাহলে সেখান থেকে নৌকার বেগ কিন্তু এক স্টেপের মাধ্যমে বের করতে পারবো। তাহলে দেখো নৌকার বেগ আমার হয়েছে কত, 5 কিলোমিটার/আওয়ার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? বলো, কারো কোনো প্রশ্ন আছে? যে নৌকার বেগটা জাস্ট আমি বের করছি, -3 কিলোমিটার/আওয়ার সমান চিহ্নের অন্য পাশে চলে গেছে, ঠিক আছে? এই টাইপের তুমি চিন্তা করতে পারো যে ড্যাশ 2 সমান সমান ড্যাশ -3, তাহলে ড্যাশের মান কত? বুঝছো? নৌকার বেগ বের করছি আমরা জাস্ট পক্ষান্তরের মাধ্যমে। এরপরে এই যে নৌকার বেগটা পাইলাম, আমি যদি স্রোতের অনুকূলে, দেখো আমার পরবর্তী স্টেপে বসে যে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কতখানি সময় লাগবে। আচ্ছা, যেহেতু স্রোতের অনুকূল দেওয়া আছে, তাহলে আমি এখন মাথায় আমার আসবে স্রোতের অনুকূলে নৌকার বেগের সূত্র। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে এখন এইখানে নৌকার বেগ যেটা আমি একটু আগে বের করছি 5 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের বেগ আমার কোশ্চেনে দেওয়াই ছিল যে 3 কিলোমিটার/আওয়ার। তাহলে এই নৌকার বেগ আর স্রোতের বেগ যদি আমি যোগ করি, তাহলে কি আমি অনুকূলে নৌকার বেগ পাইয়ে যাব না? আর অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে 5 + 3, মানে এই যে 8 কিলোমিটার/আওয়ার। বুঝছো? আচ্ছা, তোমরা এখন আমারে বলো যে স্রোতের অনুকূলে নৌকার বেগ আমি 8 কিলোমিটার/আওয়ার পাইলাম, এটার মানে কি? এটার মানে কি এমন না যে 1 ঘন্টায় নৌকাটা যাইতেছে 8 কিলোমিটার স্রোতের অনুকূলে? সত্যি মনে মনে হিসাবও তো করতে পারো। বলছে যে 32 কিলোমিটার যেতে তার কতখানি সময় লাগবে, মানে 8 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1/8 ঘন্টা। আর 32 কিলোমিটার যেতে সময় লাগবে কি, বেশি সময় লাগবে, এজন্য গুণ হবে। তাহলে 1/8-এর সঙ্গে গুণ হবে 32, 32 অক্ষে 32 আর নিচে আছে 8, 32কে আবার 8 দিয়ে ভাগ করলে কত হয়, 4 ঘন্টা। যদি এত ক্যালকুলেশন আসলে লাগি না, যখনই কেউ এদিকে 8 কিলোমিটার/আওয়ার দেখে, আবার দেওয়া আছে যে 32 কিলোমিটার যেতে কতখানি সময় লাগবে, সে কিন্তু ওই মানে নামটা পইরেই বের করতে পারে যেটা 4 ঘন্টা লাগবে, তাই না? তা আশা করা যায় যে এই টাইপের ম্যাথ আসলে তোমরা পারবা। সামনের ম্যাথটা কি দেখো, উদাহরণ 38, এর একটা ভালো ম্যাথ, ঠিক আছে? এগুলা কিছু বিষয় যদি বোঝার আছে। প্রথমত একটা শব্দ আছে এখানে, শব্দটা হলো ভর্তুকি। এই যে লেখা কি ভর্তুকি, এই ভর্তুকি কথাটার মানে কি কেউ কি বলতে পারো? সহজ বাংলায় ভর্তুকি মানে হইল লস, ঠিক আছে? ভর্তুকি মানে লস। এখন ইনসিডেন্টটা আমি তোমাদেরকে শেয়ার করি। সাপোজ একটা বই বা একটা যে কোনো একটা দ্রব্য আমি বানাইলাম, হ্যাঁ, বা সরকার মনে করো বানাইলো দ্রব্যটা, সেই দ্রব্যটার দাম হলো 50 টাকা, মানে বানাইতে খরচ হয়েছে 50 টাকা। এটা হলো ওই জিনিসটা বানাইতে আমার খরচ হয়েছে 50 টাকা, কিন্তু এই জিনিসটা সরকার আমাদের কাছে দিতেছে 45 টাকায়। কত টাকায় দিতেছে? 45 টাকা। 45 টাকায়। তাহলে এই যে জিনিসটা সরকার আমাদের কাছে বিক্রি করতেছে, সরকারের কি লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? ক্ষতি। 50 টাকায় কত টাকা ক্ষতি হইতেছে? 5 টাকা। তাহলে প্রত্যেকটাতে কিন্তু 5 টাকা করে ক্ষতি হইতেছে। এই যে 5 টাকা ক্ষতি হইতেছে, এইটা কি বলে যে এটা হলো কি ভর্তুকি দিতেছে সরকার, ঠিক আছে? সরকার ভর্তুকি দিতেছে 5 টাকা কইরা প্রত্যেকটা পণ্যে। ক্লিয়ার? ক্লিয়ার। তো এই কনসেপ্টটাই আমাদের এই কোশ্চেনে ইউজ হবে। খেয়াল করো, একটা বইয়ের মূল্য দেয়া আছে 24 টাকা, হ্যাঁ, 24 টাকা বইয়ের মূল্য, মানে কি?
মানে আমরা এই 24 টাকায় বইটা কিনতে পারতেছি, এই মূল্য, মানে এই যে 24 টাকা মূল্যের কথা বলতেছে, এই মূল্য হলো বই তৈরির ব্যয়ের 80%। মানে বই তৈরি করতে আমার যত টাকা ব্যয় হয়, সেই ব্যয়ের 80% হলো গিয়ে এই 24 টাকা মূল্য। তো এই অনুসারে আমি কি একটা ইকুয়েশন সাজাইতে পারবো না বলো? এই যে বই তৈরির ব্যয় কত টাকা আমরা কি জানি? এখন পর্যন্ত আমরা কিন্তু এই যে বই তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে এটা কিন্তু আমরা কি এখনো জানি বলো? না জানি। আমরা জানি না। এই জন্য এটা যেহেতু অজানা রাশি, এটা আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, যে ধরি বই তৈরির বই তৈরিতে ব্যয় হয়েছে এক্স টাকা, আমরা ধরবো, এটা লিখবো, ঠিক আছে, এক্স টাকা। তাহলে এই লাইনটা লেখার পরে আমি সমীকরণ সাজাবো। এই যে এখানে শর্ত দেওয়া আছে, এই শর্ত অনুসারে বলছে কি বই তৈরির ব্যয়ের 80%। তাহলে যেহেতু আমি বই তৈরির ব্যয় ধরছি এক্স, তাহলে লিখতে পারি যে এক্স এর 80%। এক্স এর 80% কি খাবো নাকি মাথায় দেবো? কিছুই না, বলছে এই এক্স এর 80% হলো এই মূল্য। এই মূল্য কি? এই যে 24 টাকা মূল্য। তাহলে এখন কি বুঝতে পারছো আমি কিভাবে এই সমীকরণটা লিখছি, যে এক্স এর 80% সমান সমান 24। বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন এই যে 80% মানে হলো 80/100, এটা তো আমরা সবাই জানি। এরপর এক্স এর ভ্যালু এখান থেকে তো বের করতে পারে পাগলেও, যে এই পাশে 80/100 আছে, তো ওই পাশে চলে গেলে কি, এই পাশে গুণাকার আছে, ওই পাশে চলে গেলে প্রথমে ভাগ হবে, যে 24/, লাইনটা হয় অনেকটা এমন যে 24/80/100। তারপরের লাইনে আমরা জানি ভাগ মানে কি, গুণ করে উল্টে দেওয়া, উল্টাইলে কি 100 চলে যাবে উপরে আর 80 চলে যাবে নিচে। এরপর তো কাটাকাটি করলাম, তারপর গুণ টুন করলাম, আমার ফাইনালি উত্তর আসলো কত? 30 টাকা। 30 টাকা। এভাবে আমরা কিন্তু এক্স এর ভ্যালু বের করতে পারবো। এগুলো কিন্তু মূলত এমসিকিউ টাইপের ম্যাথ, ঠিক আছে, এগুলো সম্ভবত বড় প্রশ্নে কখনোই আসবে না, এমসিকিউতেই আসবে। সো তাড়াতাড়ি করার হ্যাবিট করতে হবে। তাহলে এই বইটা অ্যাকচুয়ালি ব্যয় এক্স যে বের হলো, এক্স এর পরিচয় কি? বই তৈরির ব্যয় না? জি ভাইয়া। তাহলে আমার বই তৈরিতে ব্যয় হলো কত টাকা? 30 টাকা। 30 টাকা। কিন্তু বইয়ের মূল্য কত টাকা? 24 টাকা। 24 টাকা। তাহলে এখানে বলছে যে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। তাহলে সরকার কত টাকা ভর্তুকি দিতেছে বলো তো? এই 30 মাইনাস 24, 6 টাকা করে ভর্তুকি দিতেছে। তার মানে প্রত্যেকে যে 30 টাকায় ভর্তুকি দিতেছে 6 টাকায়। যদি তোমার এই কোশ্চেনে বলা হইতো যে সরকার, দেখো এই কোশ্চেনের অ্যান্সার হলো 6 টাকা, কারণ বসে প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন। যদি বলতো যে সরকার 50টি বইয়ে কত টাকা ভর্তুকি দেন, তাহলে বের করতে পারত না? তাহলে লেখতা যে সরকার একটি বইয়ে ভর্তুকি দেন 6 টাকা, অতএব 50টা বইয়ে ভর্তুকি দেন 50 × 6 মানে 300 টাকা। এরকম কিন্তু কোশ্চেন আসতে পারতো। অথবা বলতে পারতো যে সরকার শতকরা কত টাকা ভর্তুকি দেন। এটা কিভাবে হিসাব করতাম? শতকরা মানে হলো গিয়ে 100 টাকায় কত টাকা ভর্তুকি দেয়। ঠিক আছে, তাহলে প্রথমে লিখতে হইতো যে নর্মালি কত টাকায় কত টাকা সরকার ভর্তুকি দেয়। দেখো, যেহেতু আমার বানাইতে খরচ হচ্ছে 30 টাকা, তাহলে আমার এই যে ভর্তুকি যে দিছি আমি 6 টাকা, মানে সরকার যে ভর্তুকি দেয় 6 টাকা, এটা কত টাকার উপরে দেয়? এই 30 টাকার উপরে দেয়। ঠিক আছে, তাহলে আমার লাইনটা হবে এমন যে 30 টাকায় সরকার ভর্তুকি দেন 6 টাকা, 1 টাকায় ভর্তুকি দেন কত টাকা, অতএব 100 টাকায় ভর্তুকি দেন কত টাকা। তাহলে তোমরা পারবা না শতকরার হিসাবটা? খুবই সাবধান, ঠিক আছে। এখানে যেহেতু ব্যয় হয় 30 টাকা, এটা কিন্তু 30 টাকায় ভর্তুকি দেয় 6 টাকা, 24 টাকায় না, কিন্তু 30 টাকায় 6 টাকা। দেখ, এই টাইপের ম্যাথ আমরা সামনে করবো আরো। এরপরে দেখো উদাহরণ 39। উদাহরণ 39-এ দেয়া আছে যে টাকায় এন সংখ্যক কমলা বিক্রি করায়। এখন তোমরা অলরেডি বুঝে গেছো যে যখন বলবে যে টাকায় এত সংখ্যক কমলা বিক্রি করছি, টাকায় মানে অ্যাকচুয়ালি কত টাকা? 1 টাকা। টাকা মানে হইলো গিয়ে 1 টাকা। যেমন ঘন্টায় মানে কি, ঘন্টায় মানে হইলো গিয়ে 1 ঘন্টায়, সেরকম টাকায় মানে 1 টাকায়। তাহলে 1 টাকায় এন সংখ্যক কমলা বিক্রয় করায় আর% ক্ষতি হয়। আচ্ছা, এই আর% ক্ষতি, S% ক্ষতি, এগুলা তোমাদের মনে আছে কিনা জানি না, এগুলা ক্লাস 8-এর বেসিক। আচ্ছা দেখো, এই যে 5% ক্ষতি, এই 5% ক্ষতি মানে কি বলতো? এই লাইনটা এমন হইতো না যে আমরা সবসময় ক্রয় মূল্য কিন্তু 100 টাকা ধরতাম, যে ক্রয় মূল্য 100 টাকা হলে দেন এইটার সাপেক্ষে আমরা বিক্রয় মূল্য হিসাব করব। যেহেতু ক্ষতি হয়েছে, ক্ষতি হইলে কি বিক্রয় মূল্য কি কম হবে না বলো? জি ভাইয়া। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে কম হবে। কত টাকা কম হবে? যেহেতু 5% ক্ষতি, তাই 5 টাকা কম হবে। আর 100 থেকে 5 বিয়োগ করলে হয় 95 টাকা।
এটা হলো কি 5% ক্ষতিতে আমরা ডিরেক্টলি লিখতাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা। বাট যদি বলতো যে 5% লাভ, তাহলে কি করতাম বলো তো? সবসময় কিন্তু ক্রয় মূল্য আমরা আগে লিখতাম, তারপরে প্রয়োজনের তাগিদে মাঝে মাঝে ক্রয় মূল্য আমরা ডান পাশে সরাই লিখতাম। বাট প্রথমে এই লাইনটাই লিখে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, তাইলে যেহেতু 5% লাভ কত, 105 টাকা। গুড। এই লাইনে কোনো সমস্যা আছে তোমাদের কারো? তাহলে এই অঙ্ক তোমাদের কাছে পানিবাদ। কিভাবে দেখো, পানিবাদ তো না, পানিবাদ কেউ খায় আজকাল, পান্তা ভাত তো কেউ খায় না, দুধ ভাত, ঠিক আছে তোমাদের কাছে এগুলো দুধ ভাত। আর পার্সেন্ট ক্ষতি, আর পার্সেন্ট ক্ষতি মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য কত হবে, 100 মাইনাস 8 টাকা না? জি ভাইয়া। এখন খেয়াল করো, আমার প্রথম লাইনেই বলছে যে টাকায় এতগুলো কমলা বিক্রি করছি, তাহলে আমার বিক্রয় মূল্য কি এই 1 টাকা না? বলছে কি টাকায় কমলা বিক্রি করছি, কতগুলো কমলা বিক্রি করছি ডাজ নট ম্যাটার, টাকায় কমলা বিক্রি করছি মানে আমার বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে 1 টাকা। 1 টাকা হলো আমাদের বিক্রয় মূল্য, এই জন্য আমি বিক্রয় মূল্য যেটা আমার দেওয়া আছে ওইটা বাম পাশে থাকবে। এই লাইনটা একটু ঘুরেই লিখছি যে বিক্রয় মূল্য 100 মাইনাস 8 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে যেহেতু বিক্রয় মূল্য কিন্তু 100 মাইনাস 8 টাকা না, আমি বলছি যে এত টাকা হলে ক্রয় মূল্য হবে এত টাকা, বাট এত টাকা তো না। কত টাকা? বিক্রয় মূল্য হলো 1 টাকা, আমার কোশ্চেনে দেওয়া আছে যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে, এজন্য আমার এই যে ভাগ করলাম 100 ডিভাইডেড বাই এই 100 মাইনাস আর এই পাশে চলে আসলো এত টাকা। এখন এই পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে? খেয়াল করো, এখানে মানে মেন দেখার বিষয় যে এইটা যে বিক্রয় মূল্য 1 টাকা আমি কেন লিখছি, কারণ আমার কোশ্চেনে দেয়াই আছে যে 1 টাকায় আমি কমলা বিক্রি করছি, তাহলে আমার কমলার বিক্রয় মূল্য কত টাকা, 1 টাকা। এই জন্যই বিক্রয় মূল্য 1 টাকা হলে আমার ক্রয় মূল্য কত টাকা হবে এই জিনিসটা আমি বের করছি, ঠিক আছে? এটা হলো আর পার্সেন্ট ক্ষতির সময়, এই যে আর পার্সেন্ট ক্ষতির সময় আমার এই অবস্থা হয়েছে। কিন্তু তারপরে আবার কি করছে, এখন কোনো ব্যবসায়ী কিন্তু ক্ষতি করতে চায় না, সবাই কি করতে চায়, লাভ করতে চায়। এখন এই ব্যবসায়ী S% লাভ করতে চায়। তাহলে আমার আগে বেসিক লাইনটা লিখতে হবে যে S% লাভ। S% লাভ বলতে কি বোঝায়, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস S টাকা। তাহলে 100 প্লাস S টাকা লিখলাম। এরপরে খেয়াল করো, আমি কি জানি আর কি জানি না, এই আগের অঙ্ক থেকে আমি কিন্তু ক্রয় মূল্যটা বের করছি না। তোমার কিন্তু এই ক্রয় মূল্যটা কিন্তু চেঞ্জ হবে না, ক্রয় মূল্য কিন্তু ফিক্সড। এই যে ব্যবসায়ী, এই যে কমলা বিক্রেতা, এই কমলা বিক্রেতা যত টাকায় কিনছে সেটা কিন্তু মানে ফিক্সড। ধরো আমি মনে করো তোমাদের জন্য এখন কমলা বিক্রেতা হয়ে গেলাম, হ্যাঁ, আমি মনে করো 70 টাকায় কমলা কিনছি, 70 টাকায় আমি কমলা কিনছি। তারপরে দুইটা আলাদা আলাদা সিনারিও চিন্তা করো, একটা সিনারিওতে আমার লাভ হয়েছে, আমি কোটিপতি হয়ে গেছি, আর একটা সিনারিওতে চিন্তা করো আমি খয়রাতি হয়ে গেছি, ভিক্ষা করতেছি এখন। তো আমার যদি লাভ হয়, ধরো 70 টাকায় কিনে আমি 90 টাকায় বিক্রি করছি, তো এখানে কিন্তু আমার লাভ হইতেছে। আবার 70 টাকায় কিনে আমি যদি 40 টাকায় বিক্রি করতাম, তাইলে আমার কি হইতো, ক্ষতি হইতো। অবভিয়াসলি ক্ষতি হইতো, তাই না? তাহলে এখন তুমি খেয়াল করো, আমার কিন্তু বিক্রয় মূল্য আমি কত পার্সেন্ট লাভ করতেছি বা কত পার্সেন্ট ক্ষতি করতেছি এগুলোর উপর ডিপেন্ড কইরা আমার বিক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হইতেছে। কিন্তু আমি নিজে যত টাকায় কমলা কিনছি ওই এই অ্যামাউন্টটা কি চেঞ্জ হবে বলো? তো এই জন্যই আমি কি করছি, আমার মনে করো প্রথম স্টেপে দেওয়া ছিল যে আর পার্সেন্ট ক্ষতি হয়েছে, আর এই সময় আমার 1 টাকা বিক্রয় মূল্য, যেমন একটা এমন যে ধরো আমার সামথিং পার্সেন্ট ক্ষতি হয়েছে, এই সময় আমার বিক্রয় মূল্য ছিল 40 টাকা। সো আমি ওই উপাত্ত ব্যবহার কইরা বের করছি যে আচ্ছা আমার তো বিক্রয় মূল্য ছিল 40 টাকা, তাহলে আমি অ্যাকচুয়ালি কত টাকা ক্রয় মূল্যে কিনছি, আমার ক্রয় মূল্য ছিল 70 টাকা। এখন তুমি আমারে বলো এই ক্রয় মূল্য কি ফিক্সড না একেবারে? জি ভাই। তো এই জন্য আমি ক্রয় মূল্য কিন্তু কোনো চেঞ্জ করব না। আর আমি প্রথম স্টেপে বের করছি কি দেখো, এই ক্রয় মূল্যই কিন্তু আমি বের করছি, দেখতেছো? এই যে প্রথম স্টেপে কিন্তু আমার উদ্দেশ্যই হলো ক্রয় মূল্যটা বের করা, যাতে এই দ্বিতীয় স্টেপে আমি ক্রয় মূল্যটা ইউজ করতে পারি। দেখো আমি লাইনটা কিভাবে সাজাই লিখি, S% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস S টাকা। এখন তুমি আমারে বলো ক্রয় মূল্য কি 100 টাকা?
আমি বলছি যে ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য হবে এত টাকা, বাট ক্রয় মূল্য তো 100 টাকা না। তাহলে লিখি ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে অবভিয়াসলি কম। তাহলে আমি ভাগ করবো, এই যে 100 প্লাস এস কে ভাগ করতেছি 100 টাকা দিয়ে। এখন তুমি আমার বলো ক্রয় মূল্য কি 1 টাকা? ক্রয় মূল্য তো 1 টাকাও না। আমি তো জাস্ট বলছি যে ক্রয় মূল্য এত 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে এত টাকা, বাট ক্রয় মূল্য হলো এই যে এই টাকাটা। এই জন্য আমি লিখতে পারি যে অতএব ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 100 মাইনাস 8 টাকা হলে বিক্রয় মূল্য হবে। আমি কিন্তু একজন অরিজিনাল একদম ক্রয় মূল্য এত টাকা হলে, এটা কিন্তু অরিজিনাল ক্রয় মূল্য। তাহলে আমি অরিজিনাল ক্রয় মূল্য বসাইয়া অরিজিনাল বিক্রয় মূল্য পাই গেলাম। এটা কি, আমি S% লাভ যখন করতে চাবো সেই সময় আমার বিক্রয় মূল্য হইবে এত টাকা। ক্লিয়ার? এখন দেখো উৎসব, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না ভাইয়া। খেয়াল করো ভাইয়া, বিক্রয় মূল্য এখানে আমি পাইলাম যে আমি S% যদি লাভ করতে চাই তাহলে আমার অবশ্যই বিক্রয় মূল্য হবে এই টাকাটা। কিন্তু আমার দেখো বিক্রয় মূল্য কিন্তু ওই টাকাটা ছিল না, আমার বিক্রয় মূল্য ছিল 1 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা যখন ছিল তখন আমার কিন্তু R% ক্ষতি হয়েছিল। আর বিক্রয় মূল্য যখন এই টাকাটা হবে, মানে এই যে 100 প্লাস এস ডিভাইডেড বাই 100 মাইনাস আর, ওই সময় কিন্তু আমার S% লাভ হবে। বুঝতে পারছো? জি ভাই। অনেকটা এমন যে বিক্রয় মূল্য যখন আমার 40 টাকা ছিল তখন আমার R% ক্ষতি হয়েছে, কিন্তু যখন আমার বিক্রয় মূল্য 90 টাকা হয়েছে তখন আমার S% লাভ হয়েছে। এখন ক্লিয়ার একেবারে? তাহলে এখন আমাকে বলো, এই যে আমি বিক্রয় মূল্যটা পাইছি, এই বিক্রয় মূল্যটা কোন ক্রয় মূল্যের উপর হিসাব করে করছি? এই যে এই ক্রয় মূল্যটা, এটা কিন্তু আমাদের অরিজিনাল ক্রয় মূল্য, তাই না? এই যে বিক্রয় মূল্য এটা কিন্তু আসলে তাহলে এন সংখ্যক কমলার বিক্রয় মূল্য না, নাকি? সরি, বুঝছো? হ্যালো, বুঝছি। আমি প্রথমত আমার বলাই ছিল যে 1 টাকায় আমি যে কমলা বিক্রি করছি R% ক্ষতিতে, কতগুলো কমলা বিক্রি করছি? এন সংখ্যক, এনটি। তাহলে আমার 1 টাকা ছিল বিক্রয় মূল্য, কয়টা কমলার বিক্রয় মূল্য ছিল এটা? এটা ছিল এন সংখ্যক কমলার বিক্রয় মূল্য। এটা কখন? যখন আমার R% ক্ষতি হয়েছে। কিন্তু যখন S% লাভ হয়েছে ওই সময় কিন্তু আমার বিক্রয় মূল্য আর 1 টাকা নাই। ওই সময় আমার বিক্রয় মূল্য হয়েছে এই যে 100 প্লাস এস ডিভাইডেড বাই 100 মাইনাস আর, এই টাকাটা। তাহলে এই টাকাটায় কয়টা কমলা আমি বিক্রি করছি? এই এন সংখ্যক না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই লাইনটা বুঝলে একদম শেষ অঙ্কটা দেখলাম যে এত টাকায় কমলা বিক্রি করতে হবে এন সংখ্যক অথবা এনটি। তাইলে আমার কোশ্চেনে চাইছে যে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। S% লাভ করতে চাইলে টাকায় কতগুলো কমলা বিক্রি করতে হবে। টাকা মানে হলো 1 টাকায় কতগুলো কমলা বিক্রি করতে হবে। তাহলে তোমার যেহেতু চাইছে কয়টি কমলা, তো এই জিনিসটা আমার হাতের ডান পাশে থাকবে। ঠিক আছে, এই জন্যই দেখো এই যে কতটি কমলা, এটা আমি কিন্তু ডান পাশে নিয়েই লিখছি লাইনটা, যে এত টাকায় বিক্রি করতে হবে এতটি কমলা, অতএব 1 টাকায় বিক্রি করতে হবে অবশ্যই কম। এই জন্য এন কে আমরা ভাগ করছি এইটা দিয়া, তা ভাগ মানে এবার গুণ করে উল্টে দেওয়া, তারপরে এই জিনিসটা আসছে। একদম ক্লিয়ার? এই ম্যাথটা কেমন লাগছে সত্য কথা বলো তো? আমার কাছে মজা লাগছে অনেক, মানে এই এন্টের আমি নিজেই মানে ঘাবড়াই গেছিলাম যখন দেখছি। অঙ্ক তো অনেক আগে করা আমার। দেখো উদাহরণ 40, আরেকটা মজার অঙ্ক। অবশেষে আইসে গেছে আমাদের সুদের অঙ্কে। অনেকের আবার পছন্দের সাবজেক্ট হতে পারে এই ব্যাংকিং, মুনাফা, সুদ, হাবিজাবি নিষ্পত্তি। তো শতকরা বার্ষিক 7 টাকা হার, এই কথা তুমি যখন এতটুকু পড়ছো এখান থেকে একটা ইনপুট তুমি নিয়ে নেবা। তুমি একটা কম্পিউটার, ইনপুটটা হইলো R=7%। ঠিক আছে, এত মুনাফায় সরল, দেখো আবার কি বলছে, সরল মুনাফায় 650 টাকার, এই যে এইখান থেকে তুমি আরেকটা ইনপুট নেবে, এটা হলো গিয়া তোমার আসল বইলে দিচ্ছে 650 টাকা 6 বছরের। এটা আরেকটা ইনপুট নেবা, এন এর মান তোমারে বলে দিচ্ছে বছর এককে দেয়া আছে একদম ডিরেক্টলি। আর চাইছে কি, মুনাফার কে চাওয়া হয়েছে যে মুনাফা কত, আই এর ভ্যালু ইকুয়ালস টু হোয়াট। তাহলে তুমি সূত্র লিখবা, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান প্রাণ মানে পি এর এন, পি ফর আসল বা মূলধন 650 টাকা, আর এর ভ্যালু কত 7%। কেউ আবার চালাকি কইরা 7 বসাইতে চাইও না, আর এর ভ্যালু কিন্তু 7 না, আর এর ভ্যালু হলো 7%। 7% মানে কি 7 ডিভাইডেড বাই
100, তাহলে তোমার এখানে কিন্তু 7 বসাইলে হবে না, তোমার এখানে বসাইতে হবে 7/100। তারপরে আর এর সঙ্গে গুণকার আছে কি এন বা সময়, সময় কত দেখো 6 বছর, তাহলে এখানে তুমি এই যে সময়ের মানটা বসে দিলা, এখানে একটু ক্যালকুলেটর চাপো, তোমার অ্যান্সার বের হয়ে যাবে। কত হয়েছে অ্যান্সার? 273 নাকি? আচ্ছা, এত টাকা। তো এই একদম ইজি অঙ্ক সূত্র, এগুলো কিন্তু এমসিকিউ আসবে আমাদের মূলত। উদাহরণ 41 নাম্বারটা যদি একটু খেয়াল করি, বার্ষিক শতকরা, আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফা এসে গেছি আমরা, বাবা বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি হ্যাঁ বলো। এখন 9টা 10 হয়েছে। 9টা 10 বেজে গেছে, আচ্ছা তাহলে বাকি আছে কয়টা অঙ্ক দেখি তো। উদাহরণ 41, 41-এর পরে সম্ভবত কাজ আছে কিছু, ক খ গ, 3টা কাজ আছে, তারপরে উদাহরণ 42। আচ্ছা ঠিক আছে, যাক এগুলো তাহলে পরের দিনের জন্যই থাকুক, আর এছাড়া পরের দিন ইনশাল্লাহ অনুশীলনী শুরু করে দেবো, উদাহরণ শেষ করাইয়া যদি পারি আর কি। তাহলে আজকে করা কোনো প্রশ্ন আছে কোনো অঙ্কে? না ভাইয়া। বুঝছো তো সবাই সব? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো, আসসালামু আলাইকুম।